30 মার্চ সোমবার বিকেল 5টায় খালেদ মহিউদ্দিন আছে রেড স্পিকে, জানিয়ে দিচ্ছি শিরোনাম। উত্তরে একক প্রার্থী হলো ঢাকা দক্ষিণে মেয়র পদে বিএনপি সমর্থক 5 জন, একাধিক বিকল্পকে কৌশল বলছেন নেতারা। রাজধানী বেগুনবাড়িতে ব্লগার ওয়াসিকুর রহমান মিশুকে কুপিয়ে হত্যা, মাদ্রাসার 2 ছাত্র আটক। দেশে জনপ্রিয় হয়ে উঠছে অনলাইন কেনাকাটা, 2 বছরে এ খাতে বিনিয়োগ হয়েছে শত কোটি টাকা। যৌথ সামরিক বাহিনী গঠনের ঘোষণা, আরব লীগের 40,000 সদস্যের বাহিনীতে থাকবে যুদ্ধবিমান ও জাহাজ। উত্তরে একক প্রার্থী হলো ঢাকা দক্ষিণে মেয়র পদে বিএনপি সমর্থক 5 জন দাঁড়িয়ে গেছেন। দলের নেতারা বলছেন কৌশল হিসেবে একাধিক বিকল্প প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন, তবে প্রার্থী হিসেবে মির্জা আব্বাসী দলের প্রথম পছন্দ বলে আভাস দিয়েছে দলের নীতি নির্ধারকেরা। ঢাকা দক্ষিণ নিয়ে গোড়া থেকেই সিদ্ধান্তহীনতায় দেখা গেছে বিএনপির মধ্যে। নাম শোনা যাচ্ছিল একাধিক জনের। একেবারে শেষ দিকে এসে মনোনয়নপত্র নিয়েছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাস, যিনি আগেও এক দফা মেয়র ছিলেন অবিভক্ত সিটি কর্পোরেশনের। শেষ দিনে এসে হিসাবটা দাঁড়ালো এই, মির্জা আব্বাস ছাড়াও এই দলের আব্দুস সালাম, আসাদুজ্জামান রিপন, নাসিরউদ্দিন পিন্টু ও আবুল বাশার মনোনয়নপত্র জমা দিয়েছেন। বিচার বিবেচনা করে একজনকে রাখা হবে এবং এটা শত নাগরিক কমিটির ওই ধরনের একটা কমিটি করে তাদের মাধ্যমে নির্বাচন পরিচালনা কমিটি করা হবে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির সমর্থন নিয়ে নির্বাচন করতে আগ্রহী দুই নেতা বলছেন কৌশলগত কারণে একাধিক প্রার্থীকে মনোনয়নপত্র নিতে হয়েছে, তবে দল যাকে সমর্থন দেবে তিনি চূড়ান্তভাবে নির্বাচন করবেন। এখন পর্যন্ত লেভেল প্লেইং ফিল্ড নাই, সেটা নির্বাচন কমিশন সরকারকে অবশ্যই বাধ্য করবে যাতে লেভেল প্লেইং ফিল্ড হয়, সেটা আমরা আশা করি। আমি মনে করি পার্টির কোনো পর্যায়ের কোনো র্যাঙ্ক অ্যান্ড ফাইলেরই পার্টির নির্দেশনার বাইরে যাওয়ার সুযোগ কারোরই নেই। সেখানে পার্টি যেই প্রার্থীর প্রতি সমর্থন থাকবে সেই প্রার্থী চূড়ান্তভাবে নির্বাচনে অংশ নেবেন। নির্বাচন কমিশন প্রার্থিতা যাচাই বাছাই শেষ করার পর 3 এপ্রিল শত নাগরিক জাতীয় কমিটির ব্যানারে আনুষ্ঠানিকভাবে ঢাকার 2 সিটি মেয়র প্রার্থী ঘোষণা করবে বিএনপি। শাহাবুদ্দিন চৌধুরী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে সিটি নির্বাচনে একক প্রার্থীর বিষয়ে অস্বস্তি আছে আওয়ামী লীগেও। ঢাকা উত্তরে মেয়র পদে আনিসুল হকের সাথে সারা বেগম কবরীও মনোনয়নপত্র জমা দিয়েছেন। দুজনেই বলছেন প্রধানমন্ত্রী ও দলীয় সভানেত্রী শেখ হাসিনার সমর্থন আছে তাদের পক্ষে। বাংলাদেশের সবচাইতে বড় রাজনৈতিক দল, তার প্রধান আমাকে সমর্থন দিয়েছেন এবং এটাই স্বাভাবিক এবং এটাই একটা বড় শক্তি। প্রধানমন্ত্রীর আমি আশীর্বাদ পুষ্ট হয়েই আমি ইলেকশন করতে নামছি, সুতরাং আমি তো বসি নাই। আসন্ন সিটি নির্বাচনে প্রার্থীরা 8 এপ্রিল থেকে আনুষ্ঠানিকভাবে প্রচার চালাতে পারবেন। 10 এপ্রিল প্রতীক বরাদ্দ হলো আইন অনুযায়ী ভোটের 21 দিন আগ থেকে প্রার্থীরা প্রচার শুরু করতে পারেন। সেই হিসাবে 2 দিন আগে থেকেই তারা নির্বাচনী প্রচারে নামতে পারবেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব। আর আচরণবিধি পর্যবেক্ষণে 10 এপ্রিল থেকে প্রতি সিটিতে 6টি করে ভ্রাম্যমাণ আদালতও কাজ করবে। 21 দিনের পূর্বে আচরণ করা যাবে না, আপনার প্রচারণা করা যাবে না। ওইটা হিসাব করলে যেটা হতে পারে যে আপনার 8 তারিখ থেকে হয়তো প্রচারণা করা যাবে। স্পষ্ট নির্দেশ দেওয়া আছে, আচরণ বিধিমালা যিনি ভঙ্গ করবেন তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আমরা আমাদের রিটার্নিং অফিসার আছেন, অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসাররা আছেন, এছাড়াও আমরা প্রত্যেক সিটি কর্পোরেশনে 2 জন করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে নিয়োগ করেছি যারা মোবাইল কোর্ট পরিচালনা করছেন। শত নাগরিক কমিটির প্রধান অধ্যাপক এমাজউদ্দিন আহমেদ ও ঢাকা উত্তরের মেয়র পদপ্রার্থী সারা বেগম কবরী আছেন আমাদের সঙ্গে। অধ্যাপক এমাজউদ্দিন আহমেদ, আপনার কাছে জানতে চাইবো যে সিটি নির্বাচন নিয়ে আপনারা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার কথা বলেছিলেন, নির্বাচন কমিশনের কাছে গিয়ে আপনারা জানিয়ে এসেছিলেন বিভিন্ন বিষয়ে আপনাদের উদ্বেগ বা উৎকণ্ঠার কথা। সেই উদ্বেগ বা উৎকণ্ঠা এখনো আছে কিনা, বা নাকি আপনারা একটু নিশ্চিন্ত পরিবেশ চারপাশে দেখতে পাচ্ছেন? অধ্যাপক এমাজউদ্দিন আহমেদ। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। এখন পর্যন্ত আমাদের ওই উদ্বেগ বিদ্যমান। আমরা নিশ্চিন্ত হইনি এই কারণে যে নির্বাচন যেই ধরনের হোক না কেন, এটা স্থানীয় পর্যায়ের হোক অথবা জাতীয় পর্যায়ের হোক, কতকগুলো ক্ষেত্রে পরিবেশটা তৈরি করতে হয়। পরিবেশ তৈরি করতে হয় এইভাবে যে প্রত্যেক ভোটার যেন তার মন মতো প্রার্থীকে ভোট দিতে পারে,
আর অন্যদিকে প্রত্যেক প্রার্থী প্রত্যেক ভোটারের কাছে যেন যেতে পারে তার অর্থ হলো তার মিটিং করার সুযোগটা তার থাকতে হবে, মিছিল করার সুযোগটা থাকতে হবে, এমনকি সমাবেশ করার সুযোগ থাকতে হবে। এইগুলো হলো গণতান্ত্রিক ব্যবস্থার মিনিমাম কি বলবো নিম্ন পর্যায়ের প্রয়োজন। এখন পর্যন্ত আমরা এইরকম কোনো কিছু লক্ষ্য করিনি এবং উদ্বেগ আমাদের আছে। আর একটা কথা বলে রাখা ভালো যে একটা অস্বাভাবিক অবস্থায় নির্বাচনটা হচ্ছে। অস্বাভাবিক অবস্থা বলতে অস্থায়ী বলতে এটা বোঝাতে চাচ্ছে যে এখনো প্রায় 75 বা 76 দিনের যে আন্দোলন পরিচালিত হলো, এই আন্দোলনের ফলে অনেক ব্যক্তি অ্যারেস্টেড হয়েছেন সন্দেহজনকভাবে। সন্দেহ মানে কোনো তথ্য ভিত্তিতে না, সন্দেহ বা তাদের বিরুদ্ধে এখন পর্যন্ত চার্জশিটও করা হয়নি বা কোনো শাস্তি বিধানও করা হয়নি। আমরা বলে এসছি যে অন্তত ডিউরিং দিস ইলেকশন পিরিয়ড, নির্বাচনের এই সময়কালে এই ব্যক্তিবর্গ যাদেরকে সন্দেহে বশবর্তী হয়ে ধরা হয়েছে তাদের যেন ওই জামিন দেওয়ার ব্যবস্থাটা করা হয়। জি স্যার, স্যার একটি বিষয়, এই বিষয়টি আপনারা দাবি জানিয়েছেন যে, কিন্তু স্যার কালকে ব্যারিস্টার এম আমিরুল ইসলাম আমাদের অনুষ্ঠানে আমাদের সঙ্গে কথা বলছিলেন, আমরা এই প্রশ্নটি তাকে করেছিলাম যে যাদের এই জামিনের ব্যবস্থাটা করা সম্ভব কিনা বা করা যায় কিনা। তিনি বলেছেন যে জামিনের ব্যবস্থা করা যায়, কিন্তু সেটি যদি ঢালাওভাবে করা হয় তাহলে তো আবার এরকম হতে পারে যে কোনো একজন দাগী আসামি যার বিরুদ্ধে ফৌজদারি মামলা চলছে বা নাশকতার কার্যক্রম, নাশকতার প্রক্রিয়া চলছে, নাশকতার তিনিও তো একটি মনোনয়নপত্র জমা দিয়ে জামিনের আবেদন করতে পারেন। সেই ক্ষেত্রে আমরা তাকেও জামিন পেতে দেখব কিনা। এই ক্ষেত্রে কি যার বিরুদ্ধে স্পেসিফিক ফৌজদারি মামলা চলছে তাকে জামিন দেয় কি আসলে লেভেল প্লেইং ফিল্ড হবে কিনা? আমার বক্তব্য তেমন না। সন্দেহজনকভাবে যাকে ধরা হয়েছে অথবা এখন পর্যন্ত যার বিরুদ্ধে কোনো চার্জশিট করা হয়নি বা কোনো শাস্তি প্রদানও করা হয়নি, এইরকম ব্যক্তিকে স্বচ্ছন্দে নির্বাচনের জন্য অন্তত জামিন দেওয়া যায়। যার বিরুদ্ধে একটা সুনির্দিষ্ট অভিযোগে মামলা চলছে, আমরা ওই রকম প্রার্থীর বিরুদ্ধে ওই ক্ষেত্রে আমরা চাচ্ছি না। আমরা চাচ্ছি সন্দেহভাজন অথবা ওই যে এইরকম মানুষগুলোকে যাতে ভোট দেওয়ার সুযোগটা তারা পায়। জি জি স্যার, আপনি আমাদের সঙ্গে থাকেন। আমি সারা বেগম কবরী আপনাকে জানতে চাইবো যে আমরা আজকে যে প্রতিবেদনটি দেখালাম সেখানে আপনি বলছেন যে আপনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশীর্বাদ পুষ্ট, আপনি কিসের ভিত্তিতে সেই আশীর্বাদের কথা বলছেন কবরী আপা? কিসের ভিত্তিতে? হোয়াট ডু ইউ মিন? মানে এই আশীর্বাদটি শেখ হাসিনা আপনাকে টেলিফোনে দিলেন, চিঠি লিখে দিলেন, সামনাসামনি দেখার পদ্ধতি দিলেন, মানে কিসের ভিত্তিতে আপনি বুঝলেন যে তিনি আপনাকে আশীর্বাদ করছেন? কারণ আমরা দেখছি যে উনি আনিসুল হককে মনোনয়ন দিয়েছেন, সেই ভিত্তিতে জানতে চাইছি আপনার কাছে। কিন্তু একটু আগেই তো আপনি শুনলেন যে দল থেকে মনোনয়ন দিতে পারে না। সুতরাং সেই লক্ষ্যটি মাথায় রেখে আমি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছি। আমি দেখা করে ওনাকে বলেছি আমি নির্বাচন করব এবং আমি আপনার দোয়া চাই। আমি ওনাকে সালাম করে দোয়া নিয়েছি এবং আমি ওনাকে বলেছি যে আমি নির্বাচন করব। উনি আমাকে বলছেন করেন, এটা তো দলীয় না। এবং উনি আপনাকে আশীর্বাদ করেছেন। কোনো কারণে যদি শেষ মুহূর্তে মনোনয়নপত্র জমা দেওয়ার দিন শেষ হয়েছে, প্রত্যাহারের দিন রয়েছে সামনে, কোনো কারণে উনি যদি মনোনয়নপত্র প্রত্যাহার করতে আপনাকে বলেন তাহলে আপনি সেই মনোনয়নপত্র প্রত্যাহার করবেন কিনা? বা কোনো কারণে যদি আপনার মধ্যে এই অভিমান সৃষ্টি হয় যে দল থেকে আপনি যথেষ্ট সহযোগিতা পাচ্ছেন না, সেই ক্ষেত্রে আপনার কোনো সিদ্ধান্তে প্রভাব ফেলবে কিনা? কবরী আপা, আমি একটি কথা বলতে চাই। আজকে যুগান্তরের 14 পাতায় আমি একটা নিউজ দেখেছি যে আমাদের সরকার সমর্থিত যে কথাটি বললেন আপনি, তিনি বলেছেন যে তিনি সরকারি দলের কেউ নন, কিন্তু তিনি প্রধানমন্ত্রীর সমর্থন পেয়েছেন,
তাহলে কি আমি এটাই ধরে নিব যে যে প্রার্থী দাঁড়াবে সে যদি দুই রকমের কথা বলে সরকারি সুবিধা নিয়ে, তাহলে তিনি নির্বাচন করবেন? আর আমরা যারা, যেটা সরকারি গেজেটে বলা আছে যে কোনো মনোনয়ন সরকারি দল থেকে দেওয়া হবে না, তাহলে সেরকম প্রার্থী কি টিকতে পারবে? কিন্তু সে কি ইলেকশন করতে পারবে? এটা সংবিধানের পরিপন্থী বলে আমি মনে করি। সুতরাং আমি জনগণের জন্য ইলেকশন করছি এবং জনগণের ম্যান্ডেট নিয়ে কিন্তু আমি মাঠে নেমেছি। সুতরাং প্রধানমন্ত্রী, আমি দীর্ঘদিন ধরে সেই যে মুক্তিযুদ্ধ থেকে শুরু করে যে কাজ করে এসেছি, এবং তখন আমি আওয়ামী লীগের 1 পয়সার সদস্য ছিলাম না, কিন্তু দেশের খাতিরে মানুষের জন্য, মানুষের কল্যাণের জন্য বিশ্ববাসীর কাছে আমি আকাশবাণী থেকে বারবার করে আমার একটা রেকর্ড বাজানো হয়েছিল। আমি কেঁদে বলেছি যে আমার সমস্ত বাংলাদেশের মানুষের উদ্ধার করার জন্য বিশ্ববাসীর কাছে আমি আবেদন করছি। তো সুতরাং অনেক কিছু আমার ব্যাকগ্রাউন্ডে কাজ করেছে, এবং সেজন্য মনে করি যে আমি মানুষের জন্য নিবেদিত, মানুষের কল্যাণের জন্য নিবেদিত, এবং মানুষের ম্যান্ডেট নিয়ে আমি জয়ী হতে চাই। এটাই হচ্ছে আমার প্রত্যাশা। কিন্তু প্রধানমন্ত্রীর আশীর্বাদও আপনার সঙ্গে আছে কবরী আপা, সেটিও আপনি বলছেন। আমরা আসছি আবার আপনার কাছে অধ্যাপক এমাজউদ্দিন আহমেদ। নির্বাচন সব পক্ষের জন্যই একটি বড় চ্যালেঞ্জ। চ্যালেঞ্জে জয়ী যিনি হন, নির্বাচন কমিশনের জন্য চ্যালেঞ্জ নির্বাচনটি সুষ্ঠুভাবে করা। এই নির্বাচনী চ্যালেঞ্জের মধ্য দিয়ে যদি আমরা আসলে এই চ্যালেঞ্জটি উচ্চাতে দেখি নির্বাচন কমিশনকে এবং দলগুলিকে, চলমান রাজনৈতিক সংকট থেকে আমরা মুক্তি পাবো কিনা? আপনি কি মনে করেন যে রাজনৈতিক একটি অচল অবস্থা আছে, এই নির্বাচনের মাধ্যমে সেই রাজনৈতিক সংকট উত্তরণের পথে আমাদের কোনো অগ্রগতি হবে কিনা? আমার বক্তব্য খুব সহজ, যে যখন নির্বাচন অনুষ্ঠিত হতে থাকবে তখন ওই প্রত্যেকে ভোটার হিসেবে ওই প্রার্থীর কাছে যাওয়ার সুযোগ হবে। প্রত্যেক প্রার্থী তার যে বিপক্ষের প্রার্থী তার সাথে আলোচনা করার সুযোগ হবে। অর্থাৎ বিভিন্ন পর্যায়ে ব্যক্তিবর্গ এই ঢাকা মহানগরী একে অপরের সাথে যোগাযোগ রক্ষা করার সুযোগটা পাবে। এই সুযোগটাই কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি পেয়ে এমন একটা পর্যায়ে আসবে যখন আমরা ওই বড় সড় নির্বাচন, জাতীয় পর্যায়ের নির্বাচনের আগে যেমন আলোচনা পর্যালোচনার কথা বলেছি, এই আলোচনা পর্যালোচনার সূচনা এখান থেকেই হবে। সুন্দরভাবে নির্বাচন যদি হয়, সুষ্ঠুভাবে নির্বাচন হয়, গ্রহণযোগ্য নির্বাচন হলে, তাহলে এই নির্বাচন মানে ভবিষ্যতে জাতীয় পর্যায়ের নির্বাচনের ক্ষেত্রটা তৈরি করবে। অধ্যাপক এমাজউদ্দিন আহমেদ, আপনাকে অনেক ধন্যবাদ। সারা বেগম কবরী, আপনার কাছে শেষ প্রশ্ন। ঢাকা উত্তরের নাগরিকেরা আপনার কাছ থেকে কি চান? আমার থেকে তারা চান যে ঢাকা সিটি মেয়র যেন মেট্রোপলিটন সিটি হিসেবে তারা যে ট্যাক্স দিচ্ছে এবং সেই অনেকগুলি সুবিধা থেকে তারা বঞ্চিত, যেমন করে রাস্তাঘাট, স্কুল, তারপরে ডাস্টবিন, জলাশয়, অনেক জায়গায় আমরা দেখি কিন্তু নদী, নালা, খাল, বিল ভরিয়ে হাই রাইজ বিল্ডিং করে কোটি কোটি টাকা তারা আত্মসাৎ করছে, অথচ যেখানে সোয়ারেজের কোনো সিস্টেম নাই, পানি শুকিয়ে পানি মানুষ পাচ্ছে না, গ্যাস নিয়ে তারা উথাল পাতাল করছে। গরিব মানুষ, আমরা যখনই টেলিভিশন দেখি তখনই দেখি কিন্তু সেই সকালবেলা 7টার সময় গ্যাস আসে, সে 1 ঘন্টা থেকে আবারও চলে যায়, 12টার সময় আসে। অনেক শিক্ষার্থী স্কুলে যেতে পারে না, টিফিন না খেয়ে, মা রান্না করতে পারেন না। অনেক মানে নগরবাসী একেবারে একটা মানে অবস্থার মধ্যে আছে, জীবনযাপন। এবং আপনি সেই অবস্থা থেকে নগরবাসীকে মুক্তি দিতে চান। সারা বেগম কবরী, অধ্যাপক এমাজউদ্দিন আহমেদ, আপনাদের অনেক ধন্যবাদ। ছোট্ট একটি বিরতি নিচ্ছি, ফিরছি ঠিক 30 সেকেন্ড পর।